আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য বাংলা ডিএসসি পেপারের সাজেশন দেখে নাও। তবে এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল কোর্স তাদের জন্য 200 টাকা, অনার্স কোর্স হলে 250 টাকা। যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো বা ইতিহাস অনার্স বা রাষ্ট্রবিজ্ঞান অনার্স, তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা, জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা। এই বিষয়টি তোমরা ভুল করবে না। এবার চলো দেখে নিই তোমাদের আজকের সাজেশন। তোমরা দেখতে পাচ্ছ 6 সেমিস্টার বাংলা ডিএসসি 2 বড় প্রশ্নের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা রূপকথা, শিশু সাহিত্য ও গোয়েন্দা সাহিত্য। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে। সেই অনুযায়ী তোমাদের জুলাই আগস্ট মাসের যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি তোমরা দিতে চাও এবং আগে থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই এই পিডিএফ কপি সংগ্রহ করে নাও এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে তোমাদের সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে। যেহেতু নতুন সিলেবাস, সেই জন্য নতুন সিলেবাস অনুযায়ী এখানে সিলেবাসটিও তুলে দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসে যা যা রয়েছে সব এখানে রয়েছে। তোমাদের পিডিএফ কপিতেও এইভাবেই থাকবে। প্রথমে সিলেবাস রয়েছে, সিলেবাসের পর তোমাদের পরপর সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশনের প্রশ্নগুলো রয়েছে। প্রত্যেকটি গল্প, কবিতা, উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন রয়েছে। এবার সাজেশন, প্রথমে সিলেবাস, তারপরে সাজেশন দেখতে পাচ্ছ 2024। এবার সাজেশন অনুযায়ী প্রত্যেকটি তোমাদের অধ্যায় অনুযায়ী তোমাদের প্রশ্ন রয়েছে। এখানে দেখো, 1 নম্বর প্রশ্ন, আমরা খোক্কস মারিতে আসিয়াছি, আমরা কারা? তাদের খোক্কস বধের কাহিনীটি লেখো, অথবা খোক্কস বধের ঘটনাটি সংক্ষেপে লেখো, অথবা জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন, সেই রাজ্যে বড় খোক্কসের ভয়, জোড়া রাজপুত্রের খোক্কস বধের কাহিনীটি লেখো। 2 নম্বর প্রশ্ন, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথায় তেল না হইলে তা আমাদের রাজার ব্যারাম সারে না। রাজার ব্যারাম সারানোর জন্য কারা কিভাবে রাক্ষসের মাথার তেল এনেছিল লেখো। এগুলোরই অথবা দেওয়া রয়েছে। পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে এই পিডিএফ কপি তৈরি করা হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, নীলকমল আর লালকমল গল্পটি কখনো ভয়, কখনো রোমাঞ্চ, আবার কখনো কৌতুক ময়তার সংমিশ্রণে জমে ওঠে গল্পের প্রকৃত রসালোককে সমৃদ্ধ করেছে, আলোচনা করো। অথবা নীলকমল আর লালকমল রূপকথার গল্পের কাহিনী সংক্ষেপে বা বিষয় সংক্ষেপ বা সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো। এরপরে টুনটুনি আর রাজার কথা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি আগে মুখস্থ করবে। দেখো, টুনটুনি আর রাজার কথা গল্পের বিষয়বস্তু আলোচনা করো, অথবা টুনটুনি ও রাজার কথা গল্পে রাজার পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। এখানে একাধিক অথবা দিয়ে প্রশ্ন সেট করা হয়েছে। পিডিএফ কপিতে তোমরা একাধিক অথবা পাবে প্রত্যেকটি প্রশ্নের। দেখো, টুনটুনি আর রাজার কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে বাপ্পাদিত্য, এই বড় গল্প থেকে তোমাদের প্রশ্ন। এটি অনেক বড়, তোমরা এটাকে বড় গল্প বলতে পারো, কারণ অন্যান্য গল্পের তুলনায় এটার পরিসর অনেক বড়। দেখো, 1 নম্বর প্রশ্ন, বাপ্পাদিত্যের দেশ জয় ও বিবাহের কাহিনীটি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, রাজা নাগাদিত্যের মৃত্যুর কাহিনীটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, নাগাদিত্যের মৃত্যুর পর রাজমহিষী কিরূপে বাপ্পাদিত্যকে রক্ষা করলেন লেখো। 4 নম্বর প্রশ্ন, সেই দিন তাদের ধৈর্যের বাঁধ ভাঙিল, সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে? কাদের ধৈর্যের বাঁধের কথা বলা হয়েছে? তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার কারণ কি? 5 নম্বর প্রশ্ন, বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, দুজনে চিরদিন দুজনের সান্নিধ্যে ফিরিলেন, কিন্তু এই লোকে মিলন হয়নি। প্রসঙ্গটির কাহিনী সংক্ষেপ লেখো। এরপরে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, আজ হতে তোমার নাম হলো একলিঙ্গিকা দেওয়ান, একথা কে কাকে বলেছেন? বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই নামকরণের উপলক্ষ কি ছিল? 4 নম্বর প্রশ্ন, বেগম সাহেবার মুখে আরবি গজল আর হিন্দুস্তানি ঝুলন গান শুনতে শুনতে প্রাণের আরাম মনের শান্তি পেয়েছিল কিনা কে জানে। বাপ্পা ও বেগম সাহেবার পরিচয় দাও। গজল কি, তার বিষয়বস্তু কি, ঝুলন গান কি নিয়ে রচিত হয়? 5 নম্বর প্রশ্ন, বাপ্পাদিত্য গল্পটি যেহেতু অনেক বড়, সেই জন্য প্রশ্ন 9টি প্রশ্ন রাখা হয়েছে। এই 9টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। বিদ্রোহী সর্দারের মাথা হেট হইল, বিদ্রোহী সর্দার বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের বিস্ময়ের সীমা না থাকার কারণ কি? তাদের মাথা হেট হওয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? কার শেষ যুদ্ধ? সেই যুদ্ধকে তার শেষ যুদ্ধ বলা হয়েছে কেন? 7 নম্বর প্রশ্ন, তখন ব্রাহ্মণ অনেকটা নিশ্চিন্ত হইলেন, ব্রাহ্মণ বলতে কাদের কথা বলা হয়েছে? তিনি কার সম্পর্কে নিশ্চিন্ত হইলেন? কি কারণে নিশ্চিন্ত হইলেন? 8 নম্বর প্রশ্ন, বাপ্পাকে নগেন্দ্রনগর ছেড়ে চলে যেতে হয় কেন? যাবার সময় তার পালক পিতার সঙ্গে কি কথা হয়? ভিল্লি দিদি তাকে তখন কি বলেছিল? 9 নম্বর প্রশ্ন,
সেই রাত্রি কি ভয়ানক রাত্রি, কোন রাত্রির কথা বলা হয়েছে? ভীল সর্দারের কাছ থেকে সেই রাত্রি সুখের দিন বলে মনে হয়েছিল কেন? সেই রাত্রিকে ভয়ানক রাত্রি বলা হয়েছে কেন? এরপরে লালু ভুলু গল্প থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, লালু ভুলু গল্পের সংক্ষিপ্ত সার লেখো বা বিষয়বস্তু লেখো। 2 নম্বর প্রশ্ন, লালু ভুলু গল্পের লালু ভুলু চরিত্র দুটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রূপকথা কাকে বলে? রূপকথার বৈশিষ্ট্যের নিরিখে লালু ভুলু গল্পটির সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, রাজকন্যা চরিত্রটির সার্থকতা বিচার করো বা রাজকন্যা চরিত্রটি সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, লালু ভুলু গল্প অবলম্বনে শিকারী চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। এরপরে ইছামতি এই গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ইছামতি গল্পে রানী চরিত্রটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রূপকথার গল্পে ইছামতি গল্পের সার্থকতা আলোচনা করো। রূপকথার গল্প হিসাবে ইছামতি গল্পের সার্থকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইছামতি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে পর্ব 2 রয়েছে শিশু কিশোর সাহিত্য, আবোল তাবোল, সুকুমার রায়ের লেখা আবোল তাবোল। এই কাব্যগ্রন্থে তোমাদের 4টি কবিতা পাঠ্য, খিচুড়ি, খুড়োর কল, হাতুড়ে, 21 আইন। এই 4টি কবিতা থেকেই প্রশ্ন রাখা হয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে প্রশ্ন রাখা হয়েছে, কারণ তোমাদের সিলেবাস নতুন, তাই কোনো প্রশ্ন বাদ দেওয়া সম্ভব নয়। তোমরা সবগুলোই পড়বে, কোন জায়গা থেকে প্রশ্ন হবে বলা মুশকিল। তোমরা যদি এই শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেতে চাও, তাহলে জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের যদি 4টি পেপার একসঙ্গে নাও 700 টাকা পেমেন্ট করতে হবে। তবে তোমরা 4টি পেপারের অধিক পেপার যদি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করো, তাহলে প্রতি পেপারের জন্য 200 টাকা করেই পেমেন্ট করতে হবে। তোমাদের যে 4টি পেপারে 100 টাকা ছাড় থাকে, সেই ছাড়টি আর পাবে না। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন, খিচুড়ি কবিতার অভিনবত্ব কোথায়? অথবা হাস ছিল সজারু, ব্যাকরণ মানি না, উদ্ধৃত বক্তব্যটির সারমর্ম বিচার করো। 2 নম্বর প্রশ্ন, খুড়োর কল কবিতার নির্জীব বাক সর্বস্বতা মানুষকে কষাঘাত করেছেন, আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, সব প্রশ্ন যদি পড়তে যায় তাহলে প্রচুর সময় লেগে যাবে। অতুল কীর্তি রাখলো ভবের চণ্ডীদাসের খুড়ো কিভাবে নিজের কীর্তি পৃথিবীতে রাখলেন। 4 নম্বর প্রশ্ন, সুকুমার রায়ের 21 আইন কবিতাটির প্রেক্ষাপটে রচিত হয়েছিল, যে প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেই প্রেক্ষাপটটি সংক্ষেপে আলোচনা করো। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে, তাহলে উপকৃত হবে, কারণ সেখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। ভাবলো মনে ভয় কেন আর একদিন তো মরবই, এটি কার ভাবনা? বক্তার মরণের ভাবনার ফলাফল ব্যক্ত করো। এখানে আরেকটি অথবা দেওয়া রয়েছে। এরপরে হাতুড়ে কবিতা থেকে, হাতুড়ে কবিতায় কবি সমাজের হাতুড়েদের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন কিভাবে, তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, একবার দেখে যাও ডাক্তার কেরামত, বক্তা ডাক্তারি কেরামত দেখাতে চেয়েছিলেন কিভাবে? প্রদীপিসির বর্মী বাক্স লীলা মজুমদারের লেখা। এই উপন্যাস থেকে এবার প্রশ্ন, এটি উপন্যাস থেকে এবার প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, কার উক্তি? কোন প্রসঙ্গে এমন উক্তি? শেষ পর্যন্ত বক্তার কি পরিণতি হয়? 2 নম্বর প্রশ্ন, আমি নিঃশেষ বন্ধ করে বললাম, তাতে কি ছিল? এখানে আমি কে কাকে একথা কোন প্রসঙ্গে বলেছিল? 3 নম্বর প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স শেষ পর্যন্ত কে কিভাবে উদ্ধার করতে পেরেছিল, তা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স গল্পে হাস্যরস কতটা চমকপ্রদ, তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর পর্ব গোয়েন্দা সাহিত্য থেকে প্রশ্ন। প্রথম হচ্ছে তদন্ত, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। 1 নম্বর প্রশ্ন, তদন্ত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, রহস্য গল্প হিসাবে তদন্তের সার্থকতা বিচার করো। তারপরে গোলকধাম রহস্য সত্যজিৎ রায়ের লেখা, এই গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু গোলকধাম রহস্য গল্পে গোলকটিকে কোথা থেকে পেয়েছিলেন? গোলকটির প্রকৃত পরিচয় দাও। গোলক রহস্যের সমাধান কিভাবে করেছিলেন? তারপরে 2 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর গোলকধাম রহস্য গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গোয়েন্দা বরদাচরণ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গোয়েন্দা বরদাচরণ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, গোয়েন্দা বরদাচরণ গল্পে যে হাস্যরস ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গোয়েন্দা বরদাচরণ গল্পের চাকু চরিত্রটি বিশ্লেষণ করো। রহস্যভেদ আশালতা সিংহের লেখা এবং শেষ গল্প, এই গল্প থেকে প্রশ্ন 1 নম্বর। রহস্যভেদ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, বিনোদ বিহারীর রহস্য সমাধানের পদ্ধতি রহস্যভেদ গল্প অবলম্বনে গল্পের মূল চাবিকাঠি, তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শৈলেন কিভাবে দুষ্কৃতীদের প্রমাণ লোপাট করার কাজে লেগে যায়? 4 নম্বর প্রশ্ন, রহস্যভেদ গল্পের শৈলেন চরিত্রটির পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, বিমান বাবুর অবজারভেশন কি ছিল এবং তার সাপেক্ষে কি যুক্তি ছিল? এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সাজেশনের প্রশ্ন। এগুলো সব পিডিএফ কপিতে উত্তর রয়েছে, যে কারণে আমরা সমস্ত উত্তর সহ যে সাজেশন আমরা রেখেছি পিডিএফ কপিতে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য সাজেশন। এখানে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, কোনো কোনো প্রশ্নে একাধিক অথবা দেওয়া রয়েছে এবং সুন্দরভাবে সহজ সরল ভাষায় উত্তরগুলো লেখা রয়েছে। তাই তোমরা দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে প্রচুর অর্থ ব্যয় করে নোটস সংগ্রহের প্রয়োজন হবে না। 7 দিন আগে পর্যন্ত নোটসের জন্য দৌড়াদৌড়ি করারও প্রয়োজন হবে না। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোনে কথা বলে নিয়ে নোটস সংগ্রহ করতে পারো অথবা মেসেজ করেও জেনে নিতে পারো। তবে আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না। তোমাদের জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা রাখা হয়েছে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা এই নোটস তৈরি করি, তার জন্য প্রচুর খরচ হয়।
টাইপিস্ট রয়েছে, টাইপিস্টরা টাইপ করে, সকলকেই বেতন দিতে হয়, যে কারণে আমাদের তোমাদের ফ্রিতে পিডিএফ দেওয়া সম্ভব নয়। আমরা মিনিমাম একটি অ্যামাউন্ট রেখেছি, মাত্র 200 টাকা। এই 200 টাকা পেমেন্ট করলেই তোমরা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এগুলো পড়লে পরীক্ষায় কমন পেয়ে যাবে। এখনই সংগ্রহ করে নাও এবং নোটগুলো খাতায় লিখে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর কোনো রকমের দামাদামি করবে না বা অপ্রীতিকর কথা হোয়াটসঅ্যাপে লিখবে না, তাহলে তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে। তাহলে পরবর্তীতে তোমার প্রয়োজন হলে তুমি যোগাযোগ করতে পারবে না। তাই তোমরা কোনো রকমের অপ্রীতিকর কথা বা পিডিএফ নিয়ে দামাদামি করে নিজের নাম্বারটি ব্লক করবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।